নাটকের রিহার্সালে ভাই আমাকে প্রেমের প্রস্তাব দিল। আমি থমকে গেলাম যখন আমার ভাই অঙ্কুর বলল, নাটকের রিহার্সালে ভাই বোনের সিন করতে করতে বুঝতে পারছি অভিনয় আর বাস্তবতার মাঝে সীমানা মুছে যাচ্ছে। শেষ রিহার্সালের দিন তুই কানে কানে বললি, এই নাটকের মতো আমাদের সম্পর্ক কি বদলাতে পারে? আমি তোর আঙুল ধরে বললাম, আমি তোকে সারা জীবন প্রেম করতে চাই, বিয়ে করতে চাই, ভাই হয়ে নয়, তোর স্বামী হয়ে। আমাদের পাড়ার ক্লাবে একটি নাটক হবে। আমি আর আমার ভাই অঙ্কুর দুজনেই সেখানে অভিনয় করি। এবারের নাটকে আমরা ভাই বোনের ভূমিকায় অভিনয় করছি। নাটকে আমার চরিত্রটি ভাইয়ের প্রতি অত্যাধিক আসক্ত এক বোন, যে ভাইয়ের কাছ থেকে কখনোই দূরে যেতে চায় না। রিহার্সালে আমাদের এমন কিছু সিন করতে হতো যেখানে আমাদের ভাব ভালোবাসা দেখাতে হতো। শেষ রিহার্সালের দিন একটি সিনে আমি অঙ্কুরের কানে কানে বলেছিলাম, এই নাটকের মতো আমাদের সম্পর্ক কি বদলাতে পারে? এটি ছিল নাটকের ডায়লগ। কিন্তু ডায়লগ শেষ হওয়ার পরেও অঙ্কুর আমার হাত ধরে রেখেছিল, আমার আঙ্গুল ধরে থেকেছিল। তারপর সে আমার কানে কানে যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। অঙ্কুর, এসব কি বলছিস? আমি চেঁচিয়ে উঠলাম। তুই কি নাটকের লাইন বলছিস নাকি নিজের কথা? আমি সত্যি বলছি অন্বিতা। অঙ্কুর আমার দিকে তাকালো। এই নাটকের রিহার্সাল করতে করতে আমি বুঝতে পেরেছি যে আমি তোকে কতটা ভালোবাসি, শুধু বোন হিসেবে নয়, অন্যভাবে। গো অঙ্কুর, তুই পাগল হয়ে গেছিস। আমি তার হাত ছেড়ে ফেললাম। আমরা ভাই বোন, আমাদের একই রক্ত। ঠিক 12টায় তোমার বাড়ির পেছনের দরজা খুলে রাখবে। আমি আসব, তোমাকে একটি জিনিস দেখাবো, তুমি অবাক হয়ে যাবে। একজন বন্ধু। এই চিঠি পড়ে আমার সারা শরীর শিউরে উঠল। কে এই লোক? কেন আমাদের দেখছে? এগুলো কি হুমকি? আমার মাথায় নানা চিন্তা ঘুরতে লাগল। আমি অনিন্দকে ফোন করলাম। সে তখন অফিসে। আমি তাকে সব বললাম। সে বলল, শ্রাবন্তী, ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কোনো প্র্যাঙ্ক হতে পারে, হয়তো তোমার কোনো ছাত্রছাত্রী মজা করছে। চিন্তা করো না, আমি আজ একটু আগে বাড়ি ফিরছি গো। আমি স্বস্তি পেলাম। হ্যাঁ, হয়তো এটা একটা প্র্যাঙ্কই। আমি বাড়ির দরজা জানালা সব ভালো করে চেক করলাম, সব ঠিকঠাক আছে। সন্ধ্যায় অনিন্দ বাড়ি ফিরল। আমরা আবার চিঠিটা পড়লাম। অনিন্দ বলল, এটা কোনো প্র্যাঙ্ক ছাড়া কিছুই না, তবে সাবধানের মান নেই। কাল আমি অফিস যাব না, বাড়িতেই থাকব, দেখি কে আসে। কিন্তু এটা কি ঠিক হবে? আমি জিজ্ঞেস করলাম। যদি সত্যিই কেউ এসে থাকে তাহলে বিপদ হতে পারে কিনা? আমি পুলিশে খবর দিয়ে রাখব। অনিন্দ বলল, চিন্তা করো না, আগে পরের দিন। অনিন্দ অফিসে ফোন করে ছুটি নিল। সকালে ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠিয়ে আমরা দুজন বাড়িতে ছিলাম। অনিন্দ বাড়ির সব ঘর ঘুরে দেখল, কিছু সন্দেহজনক আছে কিনা, কিন্তু সব স্বাভাবিক। তবে সে একটা জিনিস খেয়াল করল, অর্ণবের ঘরের জানালার কাছে কিছু ছোট ছোট কালো দাগ, যেন কেউ সেখানে দাঁড়িয়েছিল বা বসেছিল। আমরা সিদ্ধান্ত নিলাম রাত 12টায় পেছনের দরজা খুলব না, তবে অনিন্দ একটা ট্র্যাপ সেট করবে। সে পেছনের দরজার কাছে একটা ছোট ক্যামেরা লাগালো, যাতে যদি কেউ সেখানে আসে আমরা তাকে দেখতে পাই। সারা দিন টেনশনে ছিলাম। বিকেলে স্কুল কলেজ থেকে ছেলে মেয়েরা ফিরল। আমরা তাদের কিছু বলিনি, কারণ তাদের ভয় পাওয়ার দরকার নেই। রাত হলো, আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম। অবশ্য ঘুম তো আসবেই না। অনিন্দ তার ফোনে ক্যামেরার ফুটেজ দেখতে পারে। রাত ঠিক 12টা, আমরা দুজনেই জেগে আছি। অনিন্দ ফোনে ক্যামেরার ফুটেজ দেখছে। ঘরের লাইট নিভানো, শুধু ফোনের স্ক্রিনের আলো।
হঠাৎ অনিন্দর ফোনে দেখা গেল পেছনের দরজার কাছে একটি ছায়া। কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার বুক ধক করে উঠল। শ্রাবন্তী, দেখো, অনিন্দ ফিসফিস করে বলল। আমি দেখলাম একটি লোক পেছনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে একটা হুড টেনে দিয়েছে। সে দরজায় নক করল। ও আসছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। ভয় পেও না, অনিন্দ বলল। আমি পুলিশকে ফোন করেছি, তারা কাছেই আছে। গিয়ে হঠাৎ আমাদের ঘরের দরজা খুলে গেল। আমরা চমকে উঠলাম। আমার হৃদয় ধড়ফড় করতে লাগলো। মা, একটি কণ্ঠস্বর। অর্ণব, অর্ণব, তুমি এখনো জেগে আছো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি একটা শব্দ শুনলাম। কেউ কি আমাদের বাড়িতে এসেছে? অর্ণব জিজ্ঞেস করল। অনিন্দ ফোনের স্ক্রিন দেখিয়ে বলল, হ্যাঁ, দেখো, কেউ একজন আমাদের পেছনের দরজায় এসেছে। গিয়ে অর্ণব ফোনের স্ক্রিন দেখে চমকে উঠল। বাবা, এ তো রাজেশ কাকা। রাজেশ কাকা। আমরা দুজন একসাথে জিজ্ঞেস করলাম। রাজেশ আমাদের প্রতিবেশী, একজন ভদ্র শান্ত মানুষ, কিন্তু সেই কেন আমাদের বাড়িতে রাত 12টায় আসবে? হ্যাঁ, আমি ওনাকে চিনি, অর্ণব বলল। ওনার জ্যাকেট আমি চিনতে পারছি। গিয়ে এমন সময় আবার শব্দ হলো। এবার দীপার ঘর থেকে। দীপা দৌড়িয়ে এসে আমাদের ঘরে ঢুকলো। মা, বাবা, আমার জানালায় কেউ আছে, আমি দেখেছি। আমরা সবাই দীপার ঘরে ছুটে গেলাম। দীপার ঘরের জানালা দিয়ে বাইরে দেখা যায়। আমরা দেখলাম আমাদের বাড়ির পেছনের দিকে আরো দুজন লোক দাঁড়িয়ে আছে। তারা কারা? হঠাৎ বাইরে পুলিশের সাইরেনের শব্দ। পুলিশ এসে গেছে। আমরা সবাই নিচে নামলাম। পুলিশ ইতিমধ্যে রাজেশকে ধরে ফেলেছে। তারা বাড়ির পেছন দিকে গিয়ে আরও দুজনকে ধরল। একজন ছিল রাজেশের ছেলে অরুণ, আর অন্যজন ছিল আমাদের পাড়ারই এক যুবক সমীর। পুলিশ তাদের জিজ্ঞাসা করতে লাগল। রাজেশ স্বীকার করল সে চিঠিটা সে লিখেছিল। কিন্তু কেন? আমি আপনাদের ভয় দেখাতে চাইনি, রাজেশ বলল। আমি শুধু আপনাদের সাবধান করতে চেয়েছিলাম। কিছুদিন ধরে আমি দেখছি রাতে কেউ একজন আপনাদের বাড়ির চারপাশে ঘুরে ফেরা করে। আমি ভেবেছিলাম আপনাদের একটা ওয়ার্নিং, যাতে আপনারা সাবধান হন গো। কিন্তু তুমি এভাবে আমাদের ভয় দেখালে কেন? অনিন্দ জিজ্ঞাসা করল। সোজা বলতে পারতে। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, রাজেশ বলল। আমার ছেলে অরুণ প্রথমে সেই লোকটাকে দেখেছিল। আমরা আজ রাতে তাকে ধরার জন্য ওয়েট করছিলাম। কিন্তু সে কে? আমি জিজ্ঞাসা করলাম। সে অন্য কেউ নয়, সমীর, রাজেশ দেখালো। সে আপনাদের বাড়ির আশেপাশে ঘুরে ফেরা করত। আমার ছেলে তাকে কয়েকবার দেখেছে। আজ আমরা তাকে ধরতে এসেছিলাম গো। পুলিশ সমীরকে জিজ্ঞাসা করল। সে প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু পরে সে স্বীকার করল সে আমাদের বাড়ির চারপাশে ঘুরত। কিন্তু কেন? পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন। সমীর নিচু গলায় বলল, আমি দীপাকে পছন্দ করি। আমি তাকে দেখতে আসতাম গো। কি? আমি চিৎকার করে উঠলাম। দীপা মাত্র 12 বছরের একটা বাচ্চা মেয়ে। তুমি কি পাগল? হ্যাঁ মা, ও আমাকে ফলো করত, দীপা বলল। আমি ওকে দেখেছি। আমি ভয় পেয়ে তোমাকে বলিনি কি? পুলিশ সমীরকে গ্রেফতার করল। সে আমাদের বাড়ি স্টক করছিল, যা একটি অপরাধ। রাজেশ এবং অরুণকে ছেড়ে দেওয়া হলো। তারা সত্যিই আমাদের সাহায্য করতে চেয়েছিল। রাজেশ উপযোগী করল, আমি দুঃখিত, আমি আপনাদের ভয় দেখিয়েছি, কিন্তু আমার কাছে এটাই একমাত্র উপায় মনে হয়েছিল আপনাদের সাবধান করার গো। না, আমরা আপনাকে ধন্যবাদ দিতে চাই, অনিন্দ বলল। আপনি আমাদের সাহায্য করেছেন গো। পরের দিন সকালে আমরা বসে সব আলোচনা করলাম। এই ঘটনার পর আমরা আরও সাবধান হওয়ার সিদ্ধান্ত নিলাম। অনিন্দ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিল। মা, বাবা, তোমাদের জানা দরকার, অর্ণব ধীরে ধীরে বলল। আমি অনেক দিন ধরে অনুভব করছিলাম
যে কেউ আমাদের বাড়ির চারপাশে ঘোরে। আমি রাতে দেখতাম আমার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম এটা আমার কল্পনা, কিন্তু এখন বুঝতে পারছি এটা সমীরই ছিল। তাহলে সেই চিঠিতে যা লেখা ছিল সব সত্যি? আমি জিজ্ঞাসা করলাম। অর্ণবের ঘরে কেউ আসত না, সেটা মিথ্যা, রাজেশ জানালো। আমি আপনাদের ভয় দেখাতে সেসব লিখেছিলাম, কিন্তু সমীর সত্যি আপনাদের বাড়ির চারপাশে ঘুরত। এই ঘটনার পর আমাদের পাড়ায় একটা মিটিং ডাকা হলো। সবাই ঠিক করল আমরা সবাই মিলে একটি কমিউনিটি ওয়াচ গ্রুপ তৈরি করব, যাতে এরকম ঘটনা আর না ঘটে। পরে জানতে পারলাম সমীর মানসিকভাবে অসুস্থ ছিল, তার পরিবার তাকে চিকিৎসা করাচ্ছে। আমরা তার জন্য প্রার্থনা করি যেন সে সুস্থ হয়ে ওঠে। এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছাকাছি নিয়ে এলো। আমরা বুঝলাম পরিবারের মধ্যে যোগাযোগ কত জরুরি। দীপা এখন আমাদের সব কিছু বলে। অর্ণব তার ভয় ও সন্দেহগুলো শেয়ার করে। অনিন্দ এবং আমি আরও খোলামেলা কথা বলি। কিন্তু এই ঘটনার পরেও আমার মনে হতো কিছু একটা ঠিক নেই। রাতে ঘুমাতে গিয়ে আমি মাঝে মাঝে অদ্ভুত শব্দ শুনতাম। মনে হতো কেউ আমাদের বাড়ির ছাদে হাঁটছে। একদিন রাতে আমি আবার সেই শব্দ শুনলাম। আমি অনিন্দকে ডাকলাম। আমরা দুজন একসাথে ছাদে উঠলাম এবং তখনই আমরা সেটা দেখলাম, একটি আলো, আকাশে নয়। আমাদের পাশের বাড়ির ছাদে কেউ একজন সেখানে একটি টর্চ চালিয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। আমরা দেখলাম সে রাজেশ, আমাদের প্রতিবেশী, যে আমাদের সাহায্য করেছিল। এবার আমরা সরাসরি পুলিশে ফোন করলাম, কিন্তু এবার আমরা রাজেশের বাড়িতে যাওয়ার আগেই পুলিশকে ফোন করলাম। পুলিশ দ্রুত এসে রাজেশকে ধরল। রাজেশকে জেরা করার সময় আরও অনেক তথ্য বেরিয়ে এলো। আসলে সমীর রাজেশের ভাইপো ছিল। রাজেশ নিজেই সমীরকে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে বলেছিল। তার উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখিয়ে এই বাড়ি ছেড়ে দেওয়া। কিন্তু কেন? অনিন্দ জিজ্ঞেস করল। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, রাজেশ নিচু গলায় বলল। এই বাড়িতে একটা সম্পত্তি লুকানো আছে। কি সম্পত্তি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, রাজেশ বলল, আপনারা যে বাড়িতে থাকেন সেটা আগে আমার দাদার ছিল। তিনি মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন তিনি এই বাড়ির ভিত্তিতে একটা হীরের হার লুকিয়ে রেখেছেন। এটা অনেক দামি হার। আমি চেয়েছিলাম আপনারা ভয় পেয়ে বাড়ি ছেড়ে দিন, তাহলে আমি সেটা খুঁজে বের করতে পারতাম গো। পুলিশ রাজেশকে গ্রেফতার করল। তারপর পুলিশের সাহায্যে আমরা সেই হারটি খুঁজতে শুরু করলাম। আমরা সবাই, অনিন্দ, আমি, অর্ণব এবং দীপা, বাড়ির প্রতিটি কোণা খুঁজে দেখতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর দীপা একটি আবিষ্কার করল। আমাদের বাড়ির রান্নাঘরের মেঝের এক কোণায় একটি ইট আলগা ছিল। দীপা সেটা তুলল এবং দেখা গেল তার নিচে একটি ছোট বক্স রয়েছে। বক্সের মধ্যে সেই হীরের হার। এটা তো অসম্ভব সুন্দর, দীপা চিৎকার করে উঠল। পুলিশ সেই হারটি নিয়ে গেল। তারা জানালো এটি একটি ঐতিহাসিক হার যা কোনো মিউজিয়াম থেকে চুরি হয়েছিল ২০ বছর আগে। রাজেশের দাদা ছিলেন একজন চোর যিনি এই হার চুরি করেছিলেন। তারপর তিনি এটি লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতে, যেটা তখন তার ছিল। পুলিশ আমাদের বলল হারটি মিউজিয়ামে ফেরত দেওয়া হবে, কিন্তু যেহেতু আমরা এটি খুঁজে বের করেছি তাই মিউজিয়াম আমাদের একটি পুরস্কার দেবে। সেই পুরস্কারের অর্থ দিয়ে আমরা আমাদের বাড়িটি নতুন করে সাজালাম। আমরা আরও ভালো সিকিউরিটি সিস্টেম লাগালাম যাতে এরকম ঘটনা আর না ঘটে। এই ঘটনার কয়েক মাস পর একদিন সকালে আবার একটি চিঠি এলো। এবার চিঠিতে লেখা ছিল, প্রিয় শ্রাবন্তী এবং পরিবার, আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই। তোমাদের কারণেই সেই ঐতিহাসিক হার আবার মিউজিয়ামে ফিরে গেছে। আমি ঐতিহাসিক জিনিসপত্রের গবেষক এবং এই হারটি খুঁজছিলাম বহুদিন ধরে। আমি জানতাম এটি রাজেশের দাদার কাছে ছিল, কিন্তু তিনি কোথায় লুকিয়েছিলেন তা জানতাম না। আমি তোমাদের আরেকটি রহস্য সম্পর্কে সাবধান করতে চাই। তোমাদের বাড়িতে আরও একটি রহস্য লুকানো আছে। আমি জানি না সেটা কি, আমি জানি সেটা তোমাদের ছাদের উপরে কোথাও আছে। সাবধানে থেকো, একজন বন্ধু। এই চিঠি পড়ে আমরা আবার রহস্যের মধ্যে পড়লাম। আবার আমাদের বাড়িতে কি লুকানো আছে? এবার আমরা পুলিশের সাহায্য নিয়ে আমাদের ছাদ খুঁজে দেখলাম। এবার আমরা যা আবিষ্কার করলাম তা আমাদের সবাইকে অবাক করে দিল। ছাদের একপাশে একটি ছোট লুকানো দরজা ছিল। সেই দরজা খুলে আমরা দেখলাম ভেতরে একটি সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আমরা দেখলাম সেখানে একটি ছোট ঘর।
ঘরটি খুব পুরনো, ধুলো ভরা। ঘরের মধ্যে একটি টেবিল, একটি চেয়ার এবং অনেকগুলো বই। বইগুলো খুলে দেখলাম সেগুলো সব দিনলিপি, রাজেশের দাদার দিনলিপি। সেখানে তিনি লিখেছিলেন কিভাবে তিনি অনেক মূল্যবান জিনিস চুরি করেছিলেন, কোথায় সেগুলো লুকিয়ে রেখেছিলেন। পুলিশ সেই দিনলিপিগুলো নিয়ে গেল তারা। বলল এগুলো তাদের অনেক পুরনো চুরির কেস সলভ করতে সাহায্য করবে। এর কয়েক সপ্তাহ পর আমরা জানতে পারলাম সেই দিনলিপির মাধ্যমে পুলিশ আরও 5টি চুরি হওয়া ঐতিহাসিক জিনিস উদ্ধার করেছে। এবার মিউজিয়াম আমাদের আরও বড় একটি পুরস্কার দিল। এইভাবে একটি রহস্যময় চিঠি থেকে শুরু হয়ে আমাদের জীবনে একটি রোমাঞ্চ অ্যাডভেঞ্চারে পরিণত হল। এখন আমাদের পাড়ার সবাই আমাদের চেনে, সেই পরিবার যারা ঐতিহাসিক হার খুঁজে পেয়েছিল। আমরা এখন আমাদের নতুন জীবন উপভোগ করছি। তবে মাঝে মাঝে রাতে আমি ভাবি আমাদের বাড়িতে আরও কত রহস্য লুকিয়ে আছে। গল্প শেষ। এই ছিল আমার গল্প, যা আপনাদের জন্য বিশেষভাবে লেখা হয়েছে। আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনাদের যদি এই ধরনের আরও গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম, খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। ইউ আর আই। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে সোহেল। চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। গো। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও, 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। ও সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 কোটি টাকা। সোহেলকে 5 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না আগে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না, আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 কোটি টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 কোটি টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঠেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল,
কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই তিনটি জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আগে আপনার পরবর্তী স্বপ্ন? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ের সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছেন, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গো। সারা মাথা নাড়ে। আমি ভালো মানুষ হব বাবা গো। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে। তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসো। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো, জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজে। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। বউ, মিনা হাসো। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো গো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায় না। ঠিক আছে, কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজে থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবা গো। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল শ্রমিকরা কাজ করে, কিভাবে মেটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর
সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী, বিংশ। অধ্যায় সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। শেষ সিদ্ধান্ত, নীল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়ে সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে ঘুরে এসেছিলাম, আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবারও। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। কি অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কি, কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পথ? স্বপ্নের শহর, প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিল। ভাইজান, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে, 30 টাকা। কাউন্টারে লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল, মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছেন রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফুট ফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি। কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ভাদও আছে। খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়াল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো, কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধযত। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো।
ট্রেন ছাড়ে। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকা। থানোক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেননি। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়ালো। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ। চট্টগ্রামকে সোহেল একটা রিকশা ডাক। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গো। সোহেল রিকশায় ওঠে। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থাম। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুললে এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম, কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানালো সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গো, অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে? আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। খুব। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ালো। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করুন সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম, কেমন আছিস? ভালো আছি মামাকে। ভালো করেছিস এসে, এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব, তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আশার আলো জল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়।
মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বদলোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্থ 14। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গোছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, নাইশো। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। কই? সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিক্সা চালিয়ে 3,500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়, তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার, বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখে সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সবকিছু দেখালেন। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন অ্যাকাউন্ট্যান্ট, 1 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, 1 জন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে, তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গোছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারা দিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত তরকারি খেল, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠান। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2,000 টাকা লাগবে। সোহেল ভাবুন, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, মেসবোর্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে, বয়স হবে 20-র কাছাকাছি। সাদাসিদে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দীর্ঘতা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিন।
20 টাকা লোন। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায় এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান, দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার, উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনো একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝি তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাট টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধে 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে কি? যা আছে দে, তাড়াতাড়ি কর। উফ! সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা, তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেটে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গো। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনো মতে একটা দেয়াল ধরে দাঁড়ালো। একজন পথচারী তাকে দেখে থামে। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হলো না। ঠিক আছে, বাড়ি যেতে পারবো। সে কোনো মতে করিম মামার বাড়িতে পৌঁছালো। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন, সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলেই রক্ত পরিষ্কার করলেন। কথাটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিত্যস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে নাই।
হাসপাতালে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, শেষ সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো। পরিণামার বাড়িতে সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশের রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত, তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। কি? করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝো মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বিরক্ত। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো না? ভাই, আমিও। নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে ওঠে। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল, বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বলবেন, সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আসুন, আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে, নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। না স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে একদিন। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব, আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিন। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে।
প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল, 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে। কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছো? না, কিন্তু আমার দোকান গো। শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউরের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বল সোহেল। একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাস, তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি। সোহেল সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেক দিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারবো। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল ঘোলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে। কি মিনা বলল, আমি তৈরি। যখন বলতে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছিলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন, কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো মিনা, আমার একমাত্র সন্তান। তার মানে আমি একাটাকে বর করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে, তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিমা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম ঘুরে। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো,
মিনা তাকে পছন্দ করে, আমিও রাজি। ও আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে, আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন, বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে, বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাট প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি, 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস, মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জি আঙ্কেল মাগো। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200, মোট প্রায় 14,000 টাকা। বাঁচাতো মাত্র 1,000 খানিক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন, 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত, অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে কি? 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে, 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার, উঠি। ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। কি জানি, কিন্তু এখন এটাই করতে হবে। গুড।
সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2000 টাকা। আর একটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 2500 টাকা। মিনাও 3জন নতুন স্টুডেন্ট নিল। টিউশনে তার আয় বাড়ল 2 থেকে 3500। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত। তারপর একটু একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত। তারপর বিকেলে টিউশন পড়া, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে কি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিন্তু সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি। না সোহেল, জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবে এগো। কিন্তু তুমি? আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না, আগে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাই। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে লোন নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন লোনের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেব কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করুন। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিজ দেওয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। গুড। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাজে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার ওপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। গুড। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিজ, মেটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময় মতো কাজ শেষ করা।
সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হলো। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল। তার চিকিৎসার খরচ সোহেল দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল মেটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠালো, সঠিক জিনিস আনার। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রয়। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময় মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। গুড। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এ টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 500 টাকা পাঠালো। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করা। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু পর সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আর একটাই ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে দুজন মিলে একটা টিম করত।